নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজ আমরা দেশ বিদেশের 5টি মসজিদের অপূর্ব স্থাপত্য ও নির্মাণশৈলী আপনাদের সামনে তুলে ধরব। বহু প্রাচীন মসজিদও রয়েছে এই তালিকায়। পাশাপাশি থাকছে এই সময় নির্মিত আধুনিক স্থাপত্যের 2টি মসজিদের কথা। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেম শহরে অবস্থিত মসজিদ আল আকসা, যার অর্থ দূরবর্তী মসজিদ। ফিলিস্তিনের এই মসজিদটি ছিল প্রথম কিবলা। এর সঙ্গে জড়িয়ে আছে মুসলিম বিশ্বের গৌরবময় ইতিহাসের নানা স্মৃতি। আল আকসা মসজিদে রয়েছে 2টি বড় ও 10টি ছোট গম্বুজ। মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণশৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। বিভিন্ন সময় মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল, সোনা ও নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। বিশ্ব ঐতিহ্য হিসেবেও এটিকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফিলিস্তিনের ভূমি দখল ও ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রভাব ও সংঘাতের প্রসঙ্গে যাচ্ছি না, তবে উল্লেখ্য যে আল আকসা মসজিদটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের 2টি প্রাচীন মন্দির। অন্যদিকে খ্রিস্টানরাও আল আকসা মসজিদের বিভিন্ন স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে। মসজিদুল আকসা অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত। অনেকের সমাধিও রয়েছে সেখানে। 1000 বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত মসজিদটির আগাগোড়া ইতিহাস অনেকের অজানা। জানা যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে পবিত্র কাবা নির্মাণের 40 বছর অতিক্রান্ত হওয়ার পর বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা লাভ করে। ইব্রাহিম আলাইহিসসালামের নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম এই পবিত্র মসজিদটি পুনর্নির্মাণ করেন। ইসলামের প্রসারের প্রথম দিকে এই মসজিদটি কিছুদিনের জন্য মুসলিমদের কিবলা হিসেবে ব্যবহার করা হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এখানে নামাজ পড়িয়েছেন। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ, এই 3টির সমন্বয়, যা হারাম আশ শরীফের 4 দেয়ালের মধ্যে অবস্থিত। বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয়। 144 একর ভূমির উপর আল আকসা কম্পাউন্ড অবস্থিত, যা প্রাচীন জেরুজালেম শহরের 16 ভাগের 1 ভাগ। আল আকসা কম্পাউন্ড অর্ধ আয়তাকার। এর পশ্চিম দিক 941 মিটার, পূর্ব দিক 462 মিটার, উত্তর দিক 310 মিটার এবং দক্ষিণ দিক 281 মিটার প্রশস্ত। কম্পাউন্ডে ছোট বড় 200টি স্থাপনা রয়েছে, যার মধ্যে আছে মসজিদ, গম্বুজ, আঙিনা, মিহরাব, মিম্বার, আজানের স্থান, কূপ ইত্যাদি। এসব স্থাপনার মধ্যে কুব্বাতুস সাখরার অবস্থান আল আকসা কম্পাউন্ডের ঠিক মধ্যখানে। কিবলি মসজিদের অবস্থান সর্বদক্ষিণে। এই মসজিদের 7টি আঙিনা ও বারান্দা রয়েছে। কম্পাউন্ডের প্রবেশপথ 6টি। কম্পাউন্ডের ভেতর 25টি সুপেয় পানির কূপ ও বেশ কয়েকটি পানির ফোয়ারা রয়েছে। পাথর আচ্ছাদিত ফোয়ারাগুলো দৃষ্টিনন্দন। আরও আছে প্রাজ্ঞ আলেমদের দ্বারা ধর্মীয় জ্ঞানের পাঠদানের জন্য 40টি উঁচু আসন। আল আকসা একসময়ের মুসলিম সভ্যতা সংস্কৃতির তীর্থভূমি। মুসলিম শাসকদের জনকল্যাণমূলক বহু কাজের স্মৃতিচিহ্ন ধারণ করে আছে এটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম আকর্ষণ শেখ জায়েদ মসজিদ। প্রতি বছর লাখ লাখ মানুষ আবুধাবিতে যান এই মসজিদটি দেখতে। সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি কতটা জনপ্রিয় তার প্রমাণ ছোট্ট একটি পরিসংখ্যান। 2018 সালে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজারের এক র্যাঙ্কিংয়ে 3য় জনপ্রিয় স্থাপনা হিসেবে উঠে আসে মসজিদটির নাম। এত মানুষ মসজিদটি দেখতে ভিড় জমালেও শেখ জায়েদ মসজিদে রয়েছে এক ধরনের প্রশান্তি আর অদ্ভুত নীরবতা। আবুধাবির জাঁকজমকপূর্ণ এই মসজিদটির তৈরির কাজ শুরু হয় 1996 সালে। প্রায় $545 মিলিয়ন এবং 12 বছর সময় লাগে এর কাজ শেষ করতে। বর্তমান বিশ্বের 3য় বৃহত্তম এই মসজিদটির আয়তন 22,412 বর্গমিটার, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। একসঙ্গে এই মসজিদে প্রায় 40,000 মানুষ নামাজ পড়তে পারেন। এছাড়াও বৃহত্তম হাতে বোনা কার্পেট, বৃহত্তম ঝাড়বাতি এবং বৃহত্তম গম্বুজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে এই মসজিদের নামে। 4 কোণে 4টি মিনারে পুষ্পশোভিত নকশা রয়েছে, যার উচ্চতা 351 ফুট। মসজিদের বৃহত্তম গম্বুজের উচ্চতা 279 ফুট,
82টি সাদা মার্বেলের গম্বুজ, বাইরের 1096টি কলাম, ভেতরের 96টি মণিখচিত কলাম এবং 7টি 24 ক্যারেট স্বর্ণখচিত ঝাড়বাতি যে কাউকে বিস্ময়ে অভিভূত করবে। বিশ্বমানের 38টি প্রতিষ্ঠানের প্রায় 3000 কর্মী এই মসজিদ তৈরিতে কাজ করেছেন। সে সময়ে বিভিন্ন দেশ থেকে আনা কাঁচামালে নির্মাণ করা হয় এই মসজিদ। সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে। তিনি এই মসজিদ করার পরিকল্পনা করেছিলেন। 2004 সালে তিনি মারা গেলে তাকে মসজিদ চত্বরে সমাহিত করা হয়। দর্শনীয় এই মসজিদটির স্থপতি ইউসুফ আবদেলকি। তিনি সিরিয়ার নাগরিক। পারস্য, মোগল এবং মরিশ স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই নকশা করেছেন। ব্রিটিশ শিল্পী ও চিত্রকর কেভিন ডিন মসজিদের ভিতরের বিভিন্ন অংশের বর্ণিল নকশা করেন। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ মান্দি আল তামামি, সিরিয়ার ফারুক হাদ্দাদ এবং জর্দানের মোহাম্মদ আলাম ক্যালিগ্রাফি ও নকশা করেছেন। আরবের 200 বছরের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পচর্চার নমুনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মার্বেল, সোনা, মূল্যবান পাথর, স্ফটিক ও মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ ব্যবহার করে। দিনের বেলার চিত্র শ্বেতশুভ্র, আর সূর্যাস্তের পর তা হয়ে দাঁড়ায় সম্পূর্ণ ভিন্ন। রাতে এর আলোকসজ্জা ও ঝলমলে রঙিন কারুকার্য চোখ জুড়িয়ে দেয়। নানা দেশের স্থপতি ও স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীরাও এই মসজিদটি দেখতে যান। শেখ জায়েদ মসজিদটি অনেক অনন্য উপাদানে তৈরি। প্রধান প্রার্থনা কক্ষে রয়েছে ইরানি শিল্পী আলী খালিদির ডিজাইনে তৈরি বিশ্বের বৃহত্তম গালিচা, যা প্রায় 60,570 বর্গফুট এবং এর ওজন 35 টন। লক্ষ লক্ষ স্বচ্ছ পাথরের তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড়বাতিটিও এই মসজিদে ঝুলছে। এছাড়া আধুনিক ও ইসলামী বইয়ের এক অনন্য সংগ্রহশালাও রয়েছে মসজিদের একাংশে। বিভিন্ন ভাষার বইও রাখা হয় সেখানে। দক্ষিণ ইরানের সবচেয়ে সুন্দর একটি শহর হলো সিরাজ। অসংখ্য পর্যটক প্রতি বছর সেখানে বেড়াতে যান। প্রাচীন পারস্যের অন্যতম পুরনো এই শহরকে কবিতা, সাহিত্য, ফুল ও বাগানের শহর হিসেবেও অভিহিত করা হয়। এই শহরের সাংস্কৃতিক ঐতিহ্য বৈশ্বিকভাবেও বেশ গুরুত্বের দাবিদার। ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সিরাজ বরাবরই পর্যটকদের দৃষ্টি কেড়েছে, যার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অন্যতম একটি স্থাপনা নাসির আল মুলক মসজিদ। মসজিদটি বর্ণিল কাচ এবং অভিনব টাইলসের জন্য বিখ্যাত। পারস্যের ঐতিহ্যবাহী স্থাপত্য নকশার সঙ্গে বাইজেন্টাইন ধাঁচের রঙিন কাচের অনন্য সাধারণ মিশেলে নাসির আল মুলক মসজিদের অন্দরে চলতে থাকে রঙিন আলো ছায়ার খেলা। মসজিদটি গোলাপি মসজিদ নামেও পরিচিত। এটি নির্মিত হয়েছে কাজার যুগে। 1876 থেকে 1888 সালের মধ্যে মির্জা হাসান আলী ওরফে নাসির আল মুলকের আদেশে মসজিদটি নির্মাণ করা হয়। তিনি ছিলেন কাজার শাসকদের মধ্যে অন্যতম। ইরানি স্থপতি মোহাম্মদ হাসানে মেমার এবং মোহাম্মদ রেজা কাশি সাজে সিরাজ এই মসজিদটি ডিজাইন করেন। প্রতিটি অংশে যেন শিল্পীর নিখুঁত আঁচড়ে আঁকা। চমৎকার এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 12 বছর। 2890 বর্গমিটারের এই মসজিদে দুটি সাবেস্তান বা ভূগর্ভস্থ অংশ রয়েছে, একটি পূর্ব দিকে এবং অন্যটি পশ্চিমে। পূর্বের সাবেস্তানে মাঝ বরাবর সারিবদ্ধভাবে 7টি স্তম্ভ রয়েছে। মসজিদের সবচেয়ে মনোমুগ্ধকর অংশ হল পশ্চিমের সাবেস্তান। সেখানে দুটি সারিতে 6টি করে মোট 12টি স্তম্ভ বিদ্যমান। একদম শেষ প্রান্তে চমৎকার একটি মঞ্চ রয়েছে। পশ্চিম সাবেস্তানে বর্ণিল কাচে সজ্জিত 7টি কাঠের দরজা দণ্ডায়মান। দরজাগুলোর মাধ্যমে বাইরের আঙিনায় বেরিয়ে আসা যায়। উজ্জ্বল নকশার কাজ, ছাদের দেয়ালে হাজারো রঙিন টালি এবং মেঝেতে পারস্যের ঐতিহ্যবাহী কার্পেট যেন প্রতিটি কোণা থেকে এই মসজিদটিকে রঙের খেলার ক্যালাইডোস্কোপের মতো তৈরি করেছে। মসজিদের ঠিক মাঝে কেন্দ্রে একটি খোলা চত্বর বিদ্যমান। এই চত্বরে একটি আয়তাকার জলাধারও রয়েছে। খিলান ও জানালায় রঙিন কাচের এমন ব্যবহার ইসলামী স্থাপত্যে বহুল প্রচলিত না হলেও মধ্যপ্রাচ্য এবং পারস্য সহ কোথাও কোথাও এর ব্যবহার চোখে পড়ে। ফিলিস্তিনের বিখ্যাত আল আকসা মসজিদ এবং ইস্তাম্বুলের ব্লু মস্কেও রঙিন কাচের দারুণ ব্যবহার চোখে পড়ার মতো। তবে সিরাজের এই মসজিদটি যেন অনন্য সাধারণ গাম্ভীর্য বজায় রেখে আধ্যাত্মিকতার বর্ণিল বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এবার দেশে ফিরছি। রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর থেকে কিছুটা ভেতরে অবস্থিত বাইতুর রফ মসজিদের কথা থাকছে এবার। দেশের প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুমের ডিজাইন করা এই মসজিদটি আগা খান অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্থাপনা। এই মসজিদের গঠন ও নকশা অন্য যে কোনো গতানুগতিক মসজিদের তুলনায় একেবারেই আলাদা।
মসজিদের ভেতরে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের জন্য ইটের জালির দেয়াল রয়েছে। ছাদেও রয়েছে ছোট ছোট গোলাকার কাঁচে ঢাকা ছিদ্র, যার মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করে অদ্ভুত প্রশান্তির এক পরিবেশ তৈরি করে। মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয় $1.5 লক্ষ মার্কিন ডলার। এই মসজিদের জমির মালিক ছিলেন সুফিয়া খাতুন। তিনি জায়গাটি দান করেন। পরে তার দান করা 754 বর্গমিটার জমিতে 2012 সালে নির্মাণ করা হয় মসজিদটি। দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন এই মসজিদ। মাঝে মাঝে বিদেশি পর্যটকের আনাগোনাও লক্ষ্য করা যায়। 2016 সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার অর্জনের মাধ্যমে স্থাপত্যের জগতে দৃষ্টান্ত তৈরি করেছে এই মসজিদটি। এই মসজিদের প্রকৃত নাম বাইতুর রূফ হলেও অনেকে একে লাল মসজিদ বা লাল ইটের মসজিদ নামেও চেনেন, কারণ লাল ইটের চমকপ্রদ আবরণেই ঢাকা গোটা মসজিদটি। বাইরে থেকে সরাসরি ভেতরে প্রবেশের জন্য মসজিদের রয়েছে 3টি দরজা। মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন সব মৌসুমেই এর ভেতরের তাপমাত্রা থাকবে প্রায় একই রকম। স্থপতি মেরিনা তাবাসসুম এই বিষয়ে বলেছেন, এই মসজিদটি তৈরি করা হয়েছে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। প্রচলিত মসজিদগুলোর ধরন থেকে এটি আলাদা, আর মসজিদটি নির্মিত হয়েছে স্থানীয় মানুষের অংশগ্রহণমূলক ধারণা থেকে। খরচও এসেছে সবার কাছ থেকে। পরিবেশ বান্ধব এবং আলো বাতাসের বিষয়টি মাথায় রেখে এর ডিজাইন করা হয়েছে। ইতিহাস, সংস্কৃতি, আবহাওয়া সহ নানা বিষয় মাথায় ছিল, আর ব্যবহৃত সব উপকরণই স্থানীয়। পাঁচটি মসজিদ নিয়ে কথা বলবো বলেছিলাম। এই তালিকায় সর্বশেষ মসজিদের নাম জেবুন্নেসা মসজিদ। ঢাকার অদূরে আশুলিয়ার জামনগরে সদ্য নির্মিত এই মসজিদটি স্থাপত্যের অনন্য উদ্ভাবন ও আধ্যাত্মিক প্রশান্তির মেলবন্ধনের স্থানে পরিণত হয়েছে। স্থাপত্যের ভাষায় এই ধরনের ডিজাইনকে বলা হয় মনোলিথিক ডিজাইন। প্রাকৃতিক আলো বাতাসের অবাধ প্রবেশের জন্য এতে রয়েছে ব্রিদিং প্যাভিলিয়ন। স্থপতি ও স্থাপত্যের শিক্ষক সাইকা ইকবাল মেঘনা এই মসজিদের প্রধান স্থপতি। তার প্রতিষ্ঠান স্টুডিও মরফোজেনেসিসের হয়ে মসজিদটি ডিজাইন করেছেন তিনি। আমরা দুঃখ দুর্দশায় ও প্রয়োজনে প্রার্থনার জন্য হাত তুলি, কেমন হয় যদি আনন্দ ও প্রাচুর্যের সময়ও প্রার্থনা করি। কাহলিল জিবরানের এমনই একটি উক্তিতে অনুপ্রাণিত হয়ে মসজিদের নকশা করেছিলেন মেঘনা। তিনি মসজিদটি এমন একটি জায়গায় তৈরি করতে চেয়েছিলেন যার সঙ্গে এর পারিপার্শ্বিক অবস্থা খুব ভালোভাবে মিলেমিশে যায়। মসজিদটি মূলত একটি ইন্ডাস্ট্রিয়াল কম্পাউন্ডের ভেতরে। ওই প্রতিষ্ঠানটির মালিক চেয়েছিলেন নরম কোমল আবহ তৈরি করবে এমন কিছু একটা নির্মাণ করতে। তার মায়ের নাম জেবুন্নেসার নামেই মসজিদ তৈরির সিদ্ধান্ত হয়। তিনি চেয়েছিলেন ডিজাইনটি এমন হোক যা ওই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও উষ্ণ সম্পর্ক জাগ্রত করবে। স্থপতি মেঘনা ব্যাখ্যা করেছেন, মসজিদটি ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটির কর্মীদের জন্য দেখা সাক্ষাৎ, আরামায়েশ করে নিঃশ্বাস নেওয়ার মতো একটি স্থান হবে। এই ধারণা থেকেই মসজিদটি প্রায় মুক্ত প্যাভিলিয়নের মতো করে নির্মাণ করা হয়েছে। এতে গাছপালা, জলাশয় সবই আছে। জল ও স্থলের মধ্যকার শূন্যস্থান পূরণ করে দেওয়া এই মসজিদটিকে এমন একটি স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে যেখানে আছে একই সঙ্গে আধ্যাত্মিকতা চর্চা ও মুক্তভাবে শ্বাস নেওয়ার সুযোগ। ছিমছাম হলেও বেশ কার্যকর নকশা করা হয়েছে মসজিদটির। ভারী কংক্রিটের দেয়ালে ছোট ছোট আয়তাকার ফাঁকা জায়গা রাখা হয়েছে, যার মধ্য দিয়ে একটু একটু করে আলো ঢুকে পড়ে লণ্ঠনের মতো। ঐতিহ্যগত উপাদানের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটিয়েছে এই মসজিদ। স্থপতি ও স্থাপত্য বিষয়ক আলোকচিত্রী আসিফ সালমানের তোলা এই মসজিদের একগুচ্ছ ছবি গত কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনের স্থপতি ও বোদ্ধাদেরও নজর কেড়েছে এটি। নিচ্ছি ছোট একটা বিরতি। নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এবারে থাকছে এক্সপার্ট টাইম।
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মামুন আর রশিদ ভাই। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স এবং এর সাথে আরো জানতে চাইবো যে আপনি কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? প্রফেশনাল এক্সপিরিয়েন্স ধরেন পাস করার পর থেকে ইটস 23 ইয়ার্স, অ্যান্ড আমি একটু সেক্টরটা যদি বলেন সেটা হচ্ছে আমি একটু কর্পোরেট ইন্টেরিয়র করি, শুধু মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড কিছু রিটেল শপসে কাজ করি। সো আমি জানতে চাই আপনি যদি একটু ছোট করে বলেন কোন কোন ব্যাপারগুলো আসলে মাথায় রেখে ডিজাইনগুলো করেন। আচ্ছা, ডিজাইন দেখেন এক একটা কোম্পানির মোটো এক এক রকম, এক একটা কোম্পানির প্রোডাক্ট এক এক রকম। সো প্রত্যেকটা কোম্পানির ডিফারেন্ট আসপেক্ট থাকে। সো আপনি ধরেন একটা রিটেইল শপের সাথে একটা ধরেন মনে করেন যারা ইঞ্জিন বানাচ্ছে তাদের অফিসের কিন্তু মিলবে না। সো ওর যে প্রোডাক্ট লাইন সেইটা যাতে আপনাকে রিপ্রেজেন্ট করে। সো প্রথমভাবে কি হয়, আপনি ধরেন সাপোজ আপনি এক ক্লায়েন্ট, ঠিক আছে, আপনি কি করবেন, আপনার প্রোডাক্ট লাইনটা আমাকে ডিসক্রাইব করতে হয়। সো প্রোডাক্ট লাইন ডিসক্রাইব করার পরে আমরা তখন বুঝি যে আসলে এই অফিসটাতে যখন কেউ আসবে বা এখানে যারা হতেছে অফিসের কলিগস, দে জাস্ট ফিল যে ইয়েস উই আর সেলিং দিস। সো ইটস এ ব্যাকগ্রাউন্ড যে ওকে একটা ইনহেরিট একটা থিম দেওয়া, যে এই এনভায়রনমেন্টের সে আসে, এতে কি হয় ওর প্রোডাক্টিভিটি বাড়ে। আমার আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করতে গেলে বিভিন্ন শেডের দরকার পড়ে। কাস্টমার শেড ইজ ওয়ান অফ দ্য থিং, আপনার যেটা রিকোয়ারমেন্ট হয়। সো এই শেডগুলো আপনি আসলে মার্কেটে এখন কিভাবে কালেক্ট করেন বা কাজ করছেন কিভাবে? আচ্ছা, এইটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যেটা হচ্ছে কালার প্যালেট। ধরেন আমরা যখন একটা মুড বোর্ড বানাই, ঠিক আছে, ধরেন এখানে কি থাকছে, একটা ফ্যাব্রিক থাকছে, একটা টাইলস থাকছে, একটা প্যানেলিংয়ের বোর্ড থাকছে, সিলিংয়ের বোর্ড থাকছে, দেন হতেছে ফার্নিচারের টেবিল টপ থাকছে। সো ইট শুড বি এ কালার প্যালেট। সো এইটা কি হবে, ইট শুড বি হারমোনাইজ বা ইট শুড বি কন্ট্রাস্ট। যখন একটা প্রজেক্ট করি, তো ধরেন মনে করেন আমি তো একটা 3D ভিউ দিচ্ছি, কিন্তু 3D ভিউ দেওয়ার পরে ওটা তো আসলে একটা ভিজুয়ালাইজেশন, আর ওটা হতেছে কি আপনার প্র্যাকটিক্যাল। একটা আপনি ভিজুয়াল করতেছেন, একটা টাচ করছেন। সো এইখানে কি হয়, আপনাকে ধরেন কিছু যারা মানে রং সাপ্লায়ার বা যারা মানে এশিয়ান পেইন্টস বা অন্যান্য যারা আছেন, এদের কাছ থেকে আমরা ধরেন হচ্ছে এই আপনার একটা মুড বোর্ড বানিয়ে নেই। ওইখানে আপনার হোপ ইউ আর ওয়েল এরকম একটা ছিল, কালারের একটা ট্রেন্ড ছিল, ঠিক আছে। ওখান থেকে ধরেন আমরা কিছু কালার চুজ করতে পেরেছি। সো হয় কি, যখন ধরেন আমরা কি করছি, একটা ইমাজিন করছি, বাট যখন কোনো একটা কোম্পানি আমাদেরকে এই জিনিসটা ফিজিক্যালি মানে সাপ্লাই দেয়, তখন হতে হয় কি, ইমাজিনেশনের সাথে প্র্যাকটিক্যাল জিনিস, এই জিনিসটা মিলাইতে খুব সুবিধা হয়। এবং আমরা তো আসলে প্রত্যেকটা প্রজেক্টেই বলবো যেটা নর্মাল কালার যেটা সেটা লাগে না, কিন্তু যখনই আপনার হিউ ডিফারেন্সের কোশ্চেন চলে আসছে, তখন আপনার এই জিনিসটা আসলে স্যাম্পলটা খুব জরুরি হয়ে পড়ে। আমরা এতক্ষণ ধরে কথা বললাম আসলে কালার বা কালার প্যালেট নিয়ে বা কিভাবে আমাদের এই ট্রেন্ডগুলো আপনাদেরকে হেল্প করছে। তারপর আমি জানতে চাইবো, ছোট যদি একটা কথাই যদি বলতে বলি যে এই যে একটা রিসার্চ কালার নেক্সট, এই রিসার্চটা অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় যে আসলে কতটুকু পরিমাণে হেল্প করছে, বা এটা আসলে আপনাদেরকে নতুন ট্রেন্ডগুলো জানতে এবং গ্লোবালি কি চলছে এখন সেটা গেজ করতে কি হেল্প করছে কিনা? আমাদের এই যে যারা ইন্টেরিয়র ফিল্ডের সাথে বা মনে করেন আর্কিটেক্ট আছে, এদের জন্য আসলে সিরিয়াস হেল্প। এবং এটা হবে কি জানেন, এই যে R&Dটা চলছে, এবং এতে কি হবে, ডে বাই ডে আমাদের ইমাজিনেশন পাওয়ারটা বাড়বে। আরেকটা ব্যাপার জানতে চাই, আমরা তো বললাম আসলে ট্রেন্ড নিয়ে, কালার নিয়ে অনেক কিছু নিয়ে, বাট ফিনিশের কথা যদি বলি, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের প্রোডাক্টগুলোকে সাধারণত ইউজ করে থাকেন বা প্রায়োরিটি দেন কোন ধরনের ব্যাপারগুলো প্রোডাক্টগুলো সিলেক্ট করার ক্ষেত্রে? যেহেতু অফিস, আমরা যেহেতু খুব বেশি অফিস নিয়ে কাজ করি, আপনার ইউজুয়ালি খুব ম্যাট ফিনিশ চলে। আমাদের এখানে খুবই ম্যাট ফিনিশ চলে, বাট ম্যাট ফিনিশের সাথে আমাদের খুবই যেটা নেসেসিটি, আমি প্রত্যেক জায়গায় ইট শুড বি ওয়াশেবল। আপনার রিসেন্ট আমার কিছু প্রজেক্ট শেষ হয়েছে, যেই প্রজেক্টগুলোতে আমি আপনার স্মার্ট ক্লিন ইউজ করেছিলাম, আর রয়্যাল শাইন আমার মনে হয় ইউজ করেছি, বিকজ অফ ইজি মেইনটেনেন্স অ্যান্ড ডিউরেবিলিটি। ওকে, তার মানে হচ্ছে ডিউরেবিলিটি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেটা বললেন যে আমি যদি সামারি করে বলি ম্যাট ফিনিশের একটা ব্যাপার থাকে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে ক্লিন ওয়াশেবিলিটি, আসলে যত বেশি করা যাবে সেটা বেশি ইম্পর্ট্যান্ট।
ওকে, থ্যাংক ইউ মামুন ভাই, আপনি আপনার এই অসম্ভব ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকে আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে খুব ক্লিয়ারলি বোঝালেন আসলে ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রে আমরা কোন কোন ব্যাপারকে আসলে মাথায় রাখতে পারি। জি, আপনাকেও ধন্যবাদ, এটি নিউজকেও ধন্যবাদ, হ্যাঁ, আজকে সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। দর্শক, আজকে আসলে আমরা কথা বললাম আর্কিটেক্ট মামুন আর রশিদের সাথে, যেখানে উনি আমাদেরকে হেল্প করেছেন যে আমরা ইন্টেরিয়র ডিজাইনটা যখন করতে যাব, সেটা যদি অফিস হয়, সেটা যদি বাসাবাড়ি হয়, কোন কোন ব্যাপারগুলো আমরা মাথায় রাখতে পারি এবং এর সাথে ক্লিনলিনেসের জন্য বা আমরা যদি বলি আসলে ম্যাট ফিনিশের জন্য কোন প্রোডাক্টগুলো হেল্প করতে পারে। আশা রাখি এই ডিসিশন বা এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে টু মেক ইউর ডিসিশন। আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকে রাখছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.